This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের আরো একবার স্বাগত জানাই টিভি9 বাংলায়। ৮টা রাত বলছে ঘড়ির কাঁটা, আর তাই হাজির ঠোঁটকাটা। আর ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয়ে হাজির, যে সমস্ত বিষয়ের গভীরে গিয়ে সেই প্রশ্ন তুলব, হ্যাঁ চাঁচা ছোলা সেই প্রশ্ন তুলব, যে প্রশ্ন আপনাদের প্রতিনিধিত্ব করব আমি ঠোঁটকাটা। কথায় বলে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, আর সেই সময়ের সঙ্গেই ভোটের জল মাপা শুরু করে দিয়েছে রাজনীতি, হ্যাঁ মানে রাজনৈতিক দল। দেখুন, এত বড় জয় এলো 24-এর লোকসভায়, গতবার থেকে আসন বাড়লো, কিন্তু তারপরেও আরজিকর কাণ্ডে কোথাও কি শাসকের জমি কিছুটা আলগা হলো, অস্বস্তির কারণ হলো? আজও প্রতিবাদে রাজপথে গলা উঠেছে, সোচ্চার হয়েছেন প্রতিবাদীরা। আর ঠিক এই আবহে 13ই নভেম্বর, আগামী 13ই নভেম্বর আপনারা জানেন পশ্চিমবঙ্গে 6টি আসনে উপনির্বাচন রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই উপনির্বাচনে এই ঘটনাগুলো কি বিগ ইস্যু হবে, মানে প্রভাব পড়বে কি ভোট বাক্সে? এই সন্ধিক্ষণেই ঝটিকা সফর করলেন শহরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথা। তার ঠাসা কর্মসূচি খুব স্বাভাবিক। আর সকালে পেট্রাপোল বন্দরের অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল, ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং মৈত্রী গেটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সল্টলেকে ইজেডসিসিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের শুভ সূচনাও করলেন। আর সেখানেই টার্গেট বেঁধে দিলেন, মাথায় রেখে 2026-এর ভোট বাকির চোখ। তাই কি টার্গেট? পরিবর্তনের টার্গেट। बंगाल के अंदर माताओं बहनों के सम्मान को तार तार कर दिया जाता है, चाहे संदेश खाली की घटना हो, चाहे आरजी कार की घटना हो। इसको बंद करना है तो उसका एकमात्र रास्ता है यहाँ भारतीय जनता पार्टी। স্পষ্টতই বুঝতে পারা গেল, শুনতে পারা গেল এবং দেখতেও পাওয়া গেল অমিত শাহর মুখে সন্দেশখালি প্রসঙ্গ, অমিত শাহর মুখে আরজিকর, বঙ্গের শাসক দলকে চড়া সুরে আক্রমণ সাম্প্রতিকতম এই ইস্যুগুলো নিয়ে। তবে এটা শুরু যেটাকে বলে, সেই শুরুটা কিন্তু ইজেডসিসি আগেই হয়েছিল, যেরকমটা আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম। পেট্রাপোল, সেখানে তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं, 26 में परिवर्तन कर दीजिए, इस घुसपैठ को हम पूर्णतया रोककर दम लेने वाले हैं। और शांति बंगाल में तभी हो सकती है जब ये घुसपैठ रुक जाए। পেট্রাপোল সীমান্তে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে এসে 2026-এ পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদি অনুপ্রবেশের কথা অমিত শাহজি বলেন, তাহলে তো এটা আত্মঘাতী গোল। তার কারণ হচ্ছে অনুপ্রবেশটা সীমান্তের সমস্যা, আন্তর্জাতিক সীমান্ত, যেটা পাহারা দেয় অমিত শাহের দফতরের অধীন বিএসএফ। এই যে এতবার যে আইন ঠাইনকে সব কত সব কি করলেন, অনুপ্রবেশ বন্ধ করার ব্যবস্থা করে দেবেন 2014 সরকারে আসলে বিজেপি, ওটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, ওটা তো রাজ্য সরকারের ব্যাপার না। মুখ্যত রাজ্য সরকারেরও ব্যাপার, সবারই ব্যাপার, মুখ্যত কেন্দ্রীয় সরকারের। 2014 আসলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন, কিছুই করেননি। উল্টে বিএসএফ এর আওতা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করেছেন। তারপরেও যদি অনুপ্রবেশের জন্য তাকে নিজেকেই আর্তনাদ করতে হয়, এটা তো সেম সাইড গোল, নিজের গোলে নিজে বল ঢোকালেন। ধরে নি যে অনুপ্রবেশ ঠেকাতে ওরা খুব আগ্রহী, তাহলে তো বিজেপি ফেইল্ড। 19 সালের আইন করলেন, তারপর কি সমস্ত, তার থেকে 5 বছর পরে একটা রুলস ফ্রেম করলেন, সেই রুলসে তো কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি, প্রায় যা দেওয়া হয়েছে আগের নিয়মে। এমনকি তিনি পরিষ্কার করে দিলেন 2026-এ বিজেপির সরকার আসছে এবং সেই সরকার হলে বাংলা সোনার বাংলা হবে। मगर मोदी जी जो पैसा भेजते हैं ये करप्शन की बलि चढ़ जाता है। मैं आपको विश्वास दिलाता हूं, आप चिंता मत करिए, आपके अच्छे दिन अब दूर नहीं है। 2026 विधानसभा की गणना के साथ ही
यहाँ पर अच्छे दिन भी शुरू होने वाले हैं, ये आप मान कर चलिए। বাংলায় পরিবর্তন, এই পরিবর্তন শব্দটা কতটা ইম্পর্টেন্ট 2011-র নিরিখে সে সময় আমরা দেখেছিলাম। নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। 24 অক্টোবরে দাঁড়িয়ে 26 বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন মোদীর সেনাপতি অমিত শাহ। আজই ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত। সকালেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিউ টাউনের বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। দুজনে পাশাপাশি বসে আজকে শুনলেন মন কি বাত। একেবারে পিকচার পারফেক্ট ফ্রেম। ছবিটাই তো কথা বলে। সকাল সকাল সুকান্ত মজুমদারের নিউ টাউনের বাড়িতে শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির দুই মুখ একসঙ্গে শুনলেন মন কি বাত। আর তারপর সাংবাদিক বৈঠকে একসঙ্গে। তার আগেই অবশ্য সুরটা বেঁধে দিয়েছেন অমিত শাহ পেট্রাপোল থেকে। वालों को पूछना चाहता हूं कि भाई ये ममता दीदी इंडी अलायंस की सदस्य रही, मंत्री भी रही, आपके मंत्री भी वहां रहे। 10 साल में बंगाल के लिए आपने क्या दिया, वो जवाब नहीं देती है। বাংলা নতুন যুগে সিপিএম জমানার অন্ধকার 34 বছর কাটিয়ে এবং বিজেপি শাসিত রাজ্যগুলির যে চূড়ান্ত অপশাসন, অনিয়ম, সন্ত্রাস, নারী নির্যাতনের বাইরে পশ্চিমবঙ্গে এখন একটা ব্যতিক্রমী সরকার, উন্নয়নের সরকার চলছে। এবং আমি আবারও বলি, সম্মানীয় রাজ্য সভাপতিকে বসিয়ে রেখেই বলি, পশ্চিমবাংলায় যারা মমতা ব্যানার্জিকে সরাতে চান তাদের বলা উচিত নো ভোট টু মমতা। আমরা বিজেপিকে ভোট দিতে বলবো, আপনারা অন্য কাউকে ভোট দিতে বলুন, কিন্তু প্রথম লাইনটা বলুন নো ভোট টু মমতা। আমি বলছি ভোটাররাই ঠিক করে দেবে তারা কাকে জেতাবে। কেন্দ্রের নেতা এবং মন্ত্রীরা তারা এসে রাজনৈতিক বক্তৃতা দিয়ে সমালোচনা করতে বাধ্য হন, তাদের কম্পালশন, পলিটিক্যাল কম্পালশন। কিন্তু যখন কেন্দ্রীয় সরকার বিভিন্ন রিপোর্ট প্রকাশ করেন তখন দেখা যায় উন্নয়নে পশ্চিমবঙ্গ উপরে রয়েছে, বিজেপি রাজ্যগুলো পেছনে রয়েছে। ফলে এই ধরনের কথাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দীপাবলির পরে আমরা ইতিমধ্যে 50 লাখের বেশি স্বাক্ষর পেয়েছি। ওটা 1 কোটি পেরিয়ে যাওয়ার পরে সভাপতি কল দেবেন, রাষ্ট্রীয় নেতারা থাকবেন, কলকাতায় বড় জমায়েত হবে এবং আমরা যা স্বাক্ষর পেয়েছি মাথায় করে এমপি এমএলএরা নিয়ে রাজ্যপালের দুয়ারে পৌঁছে দেব সাংবিধানিক প্রধানের কাছে। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। তাহলে দীপাবলির পর রাজপথে বিজেপি। একটু পরেই সল্টলেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের অনুষ্ঠানে আসবেন অমিত শাহ। তার আগে ঐক্যবদ্ধ ছবিটাই তুলে ধরলেন বঙ্গ বিজেপির দুই মুখ। ঠিক যেরকমটা দেখছিলেন, এর ঠিক পরেই ইজেডসিসিতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনায় গেলেন অমিত শাহ। রাজ্য সভাপতি আছেন, বিরোধী দলনেতাও আছেন, উপস্থিত 4 জন প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ, বিধায়ক, দলীয় পদাধিকারীরাও সেখানে ছিলেন। এই মঞ্চেই সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করলেন অমিত শাহ। 1 লক্ষ মানে লক্ষ্য হচ্ছে 1 কোটি সদস্য সংগ্রহ। সেই লক্ষ্যটা বেঁধে দিলেন। আর টার্গেট কি? পরিবর্তন। कि भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। তাহলে লক্ষ্য হলো 1 কোটি সদস্য। তাহলেই অনেক হিসেব তারা মেলাতে পারবেন, সেই পার্সেন্টেজের হিসেবেও জানিয়েছেন তারা। তাহলে এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, আর সেই নোটবুকেই রাজনীতি লিখলো কি? টার্গেট। কি টার্গেট? 2026-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর কোন শব্দটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সেই সময় যে শব্দটা গুরুত্বপূর্ণ হয়েছিল 2011, নিশ্চয়ই মনে আছে, আপনারা বুঝতে পারছেন, পরিবর্তন এই শব্দটা। আর টার্গেটটা অমিত শাহ নিজে বেঁধে দিলেন এই সময়, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। হ্যাঁ, পুরনো পাতাও উল্টে দেখলো সেই নোটবুক। 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। বাংলায় বলেছিল আবিবার 200 পার,
और एबार बोलছি अभी बार 400 पार, हम बोला पहले 200 पार हो, उसका बाद तो तुम स्विमिंग करो। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ हो जाएगा ना? রাজনীতির টার্গেট উনি একবার এসে বলবেন 21, একবার এসে বলবেন 22, একবার এসে বলবেন 23, একবার এসে বলবেন 24, একবার এসে বলবেন 25, তো ক্রমশ তো পেছোতেই থাকছে। ফলে অমিত শাহের তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই হিসেবে তার নিশ্চয়ই চেয়ারের গুরুত্ব আছে, কিন্তু তিনি রাজনৈতিক পর্যটক। বারবার দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, এবারও দিলেন। बंगाल की जनता को और विशेषकर युवाओं को कहने आया कि भारतीय जनता पार्टी का सदस्य बनिए और भारत को महान बनाने की प्रक्रिया में जुड़िए और सोनार बांग्ला बनाने की प्रक्रिया में भी जुड़िए। বঙ্গে এবার 1 কোটি প্রাথমিক সদস্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। রাজনীতির বঙ্গে 24-এর ভোট শতাংশে তৃণমূল 45.8%, আর বিজেপি 38.7। 26-এর ভোটে বিজেপির পক্ষে এই ফারাক মেরামতি সম্ভব। আমরা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে এবারে আসন সংখ্যার নিরিখে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু আমরা সর্বোচ্চ ভোট 2,33,27,000 ভোট পেয়েছি। 208টি বিধানসভায় আমরা হয়তো কেউ ভালো করে লক্ষ্য করি না, যদি লক্ষ্য করেন ভালো করে 208টি বিধানসভায় আমাদের প্রাপ্ত ভোট তৃণমূলের প্রাপ্ত ভোটের থেকে 41,000 ভোট বেশি। আর তৃণমূলের প্রাপ্ত ভোট যদি আমরা যোগ করি তাহলে দেখতে পারবো 208টি বিধানসভায় আমরা তৃণমূলের থেকে 0.1% ভোট বেশি পেয়েছি এবং 41,000 বেশি ভোট পেয়েছি। ভোটের 100%ই সনাতনী এবং জনজাতিদের ভোট। এই ভোটে এতটুকু জল নেই এবং এই ভোটে অন্য কারোর ভোট নেই। আমি আপনাদের কাছে বলবো সনাতনীদের 1 করুন। নিয়ে যদি আমরা এখন থেকে প্ল্যানিং করতে পারি এবং আমাদের বেশি না 3 থেকে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে, সেটা কাউকে বলে দিতে হবে। তাহলে টার্গেট 1 কোটি সদস্য সংগ্রহ, তারপরেই 26-এ পরিবর্তন। 1 কোটি সদস্য করতে পারবো? জোর নেই, গলায় জোর নেই, সত্যি করে বলুন, 1 কোটি সদস্য কি আমরা তৈরি করতে পারবো? তাহলে আমিও কথা দিলাম 26 वो मसनद हमारा होगा। भारतीय जनता पार्टी का सदस्य बनना मतलब कवि गुरु की कल्पना का बंगाल की रचना करना है, सुभाष बाबू की कल्पना का बंगाल की रचना। এবার 2024-এর লোকসভা ভোটের বিষয়টা একবার দেখি। খুব স্পেসিফিক্যালি সাদা চোখে দেখলে যেটা বলা হয় সেটা হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস 29, বিজেপি 12 আর কংগ্রেস 1। তবু কিন্তু একটা এক্ষেত্রে রয়ে গিয়েছে। হ্যাঁ, ভোটের কাটা ছেঁড়াতেই সব স্পষ্ট। ওই যে শহর আর মফস্বল, মানে শহুরে ভোটার, মফস্বলের ভোটার। শহুরে ভোট অঙ্কে কি তাহলে এ রাজ্যের শাসক দল মানে তৃণমূল কংগ্রেস সিঁদুরে মেঘ দেখছে? আর আরজিকর কাণ্ডের পর অস্বস্তি তাদের আরো বেড়ে গিয়েছে, কথা বলার অপেক্ষা রাখে না। সে কারণেই কি এই শহুরে ভোট প্রভাব সেখানে ফেলবে এমনটি তারা মনে করছেন। তার কারণ সামনে 6 আসনে উপনির্বাচন রয়েছে আগামী 13ই নভেম্বর। তার আগে পরিবর্তনের ডাক দিয়ে 26-এর সলতে পাকানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন মোদীর সেনাপতি অমিত শাহ। আর সেই পথে বিজেপির টার্গেট 1 কোটি প্রাথমিক সদস্য পদ সংগ্রহ। পুরোটাই স্ট্র্যাটেজি। भारतीय जनता पार्टी का अगला सबसे बड़ा अगर कोई लक्ष्य है तो 2026 में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। কাছে কাঁঠাল গোফে তেল, কাছে কাঁঠাল গোফে তেল। পশ্চিমবাংলার মানুষ তো ত্রিপুরার বিজেপি সরকার দেখছে, বুঝতে পারছে যে লাভের লাভ কিছু হচ্ছে না, আদৌ লাভের লাভ কিছু হচ্ছে না। আর বাংলার মানুষ বুঝতে পারছে বিজেপিকে এত সমর্থন দিয়ে
রাজ্যের বিরোধী দল বাকি সবাইকে সরিয়ে দিয়ে বিজেপিকে করে তাতে তো তৃণমূলেরই লাভ হচ্ছে। ভোট হলে তো এতবার যাতায়াত করলেন, ট্রেনি প্যাসেঞ্জারি করলেন অমিত শাহ, বারবার বাংলা নিয়ে বলে লাভ কি? অমিত শাহ যে যাতায়াত করেন, গণতান্ত্রিক রাজ্য, আসবেন যাবেন, তিনি রাজনৈতিক পর্যটক, আসবেন, প্রচার করেছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। वो पार्टी है जो उद्देश्यों के लिए काम करती है, भतीजों को मुख्यमंत्री बनाने के लिए हम काम नहीं करते। ममता दीदी, हमारा राजनीति में आने का उद्देश्य है कि बंगाल को भारत माता की सीमाओं की अभेद सुरक्षित दीवार बनाना और बंगाल को भाजपा का गढ़ बनाना, वो हमारा। তৃণমূলকে ঠেকাতে গেলে বিজেপি এই যে ধারণা মানুষের মধ্যে তৈরি করা হয়েছিল, এটা যে ভুল, এটা বিজেপি তার কাজের মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে। সদস্য বলে কিছু নেই, সিপিএম এর লোকেরা হচ্ছে বিজেপির ভোটার। সিপিএম আর বিজেপি ঠিক করে নিক, ভাগাভাগি করে নিক, তৃণমূল সবসময় জিতবে। 2 নম্বরে আর 3 নম্বরে কারা থাকবে ওরা ঠিক করে। आज बंगाल के कार्यकर्ताओं को कहकर जाता हूं, महाराष्ट्र और झारखंड में भी भारतीय जनता पार्टी की सरकार। শুনলেন আপনারা, বিজেপির বড় টার্গেট এখন 26। আজ শহরে এসে 26-এ কোট আনকোট পরিবর্তনের ডাক দিয়ে গেলেন অমিত শাহ। আর এই পরিবর্তনেরই ডাক দিয়ে ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেস কি তার ঘরেও এখন পরিবর্তন দেখতে পাচ্ছে? আজ পাচ্ছে কি? শাসক শিবিরের শীর্ষ নেতৃত্বের কথা আমরা বলতে পারবো না, কিন্তু দলের তৃণমূল স্তরের যারা কর্মী তারা কিন্তু অভিমানী। সম্পর্কে পরিবর্তনের কথা তারাই বলছেন দলের মঞ্চ থেকে, এবং যিনি বলছেন তার সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর পারিবারিক সম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একটু সম্মান চাই, এই সম্মানটুকু দেন, এই সম্মানটুকু দিলে দেখবেন আমাদের ভোট অনেক বেশি বেড়ে গেছে। তার বক্তব্যে একটা বিষয় একেবারে পরিষ্কার, যে বুথ স্তরের কর্মীরা দলের সম্মান পাচ্ছেন না। আর কে বলছেন? যে কারণে আপনাদের শুরুতেই বললাম, ওনার নাম নিহার মুখোপাধ্যায়। রাজনৈতিক গণ্ডির বাইরে এই নিহার বাবুর একটা পরিচয় রয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই। রাজ্যের ডেপুটি স্পিকার এবং পরিবহন মন্ত্রীর সামনেই নিহার তার ক্ষোভ উগড়ে দিয়েছেন। কর্মীদের সম্মান নিয়ে তিনি সরব হয়েছেন। যে কোনো রাজনৈতিক দলের কর্মীরাই ভোট এলে রাত জাগেন, পরিশ্রম করেন, ফলে যদি তারা দেখেন দল সম্মান করছে না তাদের, অভিমানী তারা হবেন, তারা বসেও যেতে পারেন। মঞ্চে মন্ত্রীর উপস্থিতিতে এ কথা বলে বার্তা কি শিবিরের শীর্ষ মহলেই তিনি পৌঁছে দিতে চাইলেন? মানে মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নিহার মুখোপাধ্যায়? এ প্রশ্ন কিন্তু উঠছে। যারা সম্মান পায় না, দলের প্রত্যেকটি কর্মী, প্রবীণ নবীন যারা আছে, সকলকে সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং ওনার সঙ্গে কথা বলবো পরবর্তী ক্ষেত্রে। আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় আশিস দা আছেন এখানকার দায়িত্বে, ডেপুটি স্পিকার এবং আমাদের অভিভাবক, ওনার সঙ্গে কথা বলবো প্রয়োজনে। মুখ্যমন্ত্রী নিজে বারবার বলছেন কর্মীরাই তার সম্পদ, মানে তার দলের সম্পদ, কর্মীরাই তৃণমূলের শক্তি। একথা স্বয়ং তৃণমূল সুপ্রিমো বলছেন। দলে গোষ্ঠীদ্বন্দ্ব বা অসন্তোষ যাতে দানা না বাঁধে তার জন্য নেতা কর্মীদের সতর্ক হতে বারবার বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি দলের যিনি সেনাপতি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার চোখেও কর্মীরাই সম্পদ, তিনিও বলেছেন। আর সেই কর্মীরাই যদি, মানে তৃণমূল স্তরের কর্মী যদি আমরা ধরি তৃণমূল কংগ্রেসের, তারা যদি বলেন যে দলে সম্মান পাচ্ছি না, দলে সম্মান নেই, সেটা কি তৃণমূলের জন্য খুব একটা স্বস্তির অবস্থান হতে পারে? বোধহয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যারা সিনিয়র লিডার আছে তাদের সম্মান দেওয়ার কথা বলেছেন, যারা ইয়াং জেনারেশন নবযৌবন তাদের সকলকে সংঘবদ্ধভাবে নিয়ে চলার কথা বলেছেন। কারণ দেখুন, আমরা মঞ্চে যখন উঠি বক্তব্য রাখি, 10 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিই, তবে মানুষ আমাদেরকে হাততালি দেয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেটাই আমরা ভাঙিয়ে খাচ্ছি, বাকি আমাদের কারিশমা কিছু আছে বলে মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আমরা ভাঙিয়ে খাচ্ছি, কারো ক্যারিজমা আছে বলে মনে করি না। তার এই বক্তব্যেই প্রশ্ন জাগছে। হ্যাঁ, নিশানাকে কাকে উদ্দেশ্য করে বললেন? কেষ্টমণ্ডল, দলের জেলা সভাপতি। ফের বিতর্ক। তৃণমূলের বিজয় সম্মেলনী চলছে, সেখানেই এই বিতর্ক। কেষ্টও থাকছেন, কাজলও থাকছেন।
কিন্তু এখনো কোনো মঞ্চে তাদের একসঙ্গে দেখা যায়নি, এমন কোনো ফ্রেম দেখতে পাওয়া যায়নি যেখানে কেষ্ট কাজল একসঙ্গে। 2 বছর পর তিহার থেকে ফিরে কেষ্টমণ্ডলী কি তাহলে ক্ষমতার দুই মেরু দেখতে পাচ্ছেন? দলে কাজলের গুরুত্ব যে বেড়েছে নিরাপত্তার বহর দেখে তা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। কেষ্টর মতো কাজলও এখন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এসব দেখেই কি অনুব্রত প্রায় প্রতিটি সভাতেই বলছেন, আমি এমএলএ নই, এমপি নই, আপনাদের মতো একজন কর্মী। মানে টোন ডাউন করা অনুব্রত, তার সেই হুঙ্কার শুনতে পাওয়া যাচ্ছে না। ফলে পরিবর্তনটা কি তিনিও দেখছেন? আমি অনুরোধ করে বলবো, আমরা কেউ ঝগড়াঝাটি করবো না, আমরা সবাইকে নিয়ে চলবো, আমরা দলটা আরো বৃদ্ধি পাইয়ে দেবো, দলটাকে আরো বড় করব। আমরা দেখিয়ে দেবো বীরভূম জেলার মানুষ সংঘবদ্ধ আছে, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, বীরভূম জেলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই মুহূর্তে বড় ধন্দে রয়েছেন যারা তৃণমূল স্তরের তৃণমূলের কর্মী রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই বার্তাটাই যাচ্ছেন যে কাজলদা নাকি কেষ্টদা, এই দুটো মেরু কিন্তু এই মুহূর্তে বীরভূম জেলায় তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, তিনি আমাকে ক্ষেত্রে অবজার্ভ করেছেন। সবতে আমি আমার কাজ করছি, সবাই নিজের নিজের মতো কাজ করছে। এখানে কে কোথাও স্টেজে এলো সেটা বড় কথা হয়, দেখা হবে, আজ না হয় কাল দেখা হবে। আমি কেষ্টদাকে দেখা করতেও গিয়েছিলাম, দেখা করে এসেছি। কিন্তু কর্মীরা কি এই মিলমিশ দেখছেন? নিহার মুখোপাধ্যায় তো আজ অনেক কথার মধ্যে বলে ফেলেছেন যে দলে তালমিল দেখছেন না। কেষ্ট কাজল ঠান্ডা লড়াইকে কি তিনিও ইঙ্গিত করতে চেয়েছেন? এ প্রশ্ন উঠল। আমাদের এখানে যারা পরস্পরের সঙ্গে একটা মিল সদ্ভাব, সেটার অনেক অভাব দেখা যায়। প্রত্যেককে বলবো, বুথ কমিটির সঙ্গে বসুন, কোন কাজ দেবেন না দেবেন একটু তাদেরকে বড় করুন, তারা অন্য কিছু চায় না। বীরভূম জেলার আমাদের মধ্যে কোনো সমন্বয় অভাব নেই, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করছি। ব্রত মণ্ডল আমাদের নেতৃত্বে যেমন ছিলেন তেমনি আছেন, তেমনি থাকবেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেষ্টদার একসময় নেতৃত্বে এবং এখনো তিনি নেতৃত্ব দিচ্ছেন, এছাড়াও কাজলদা সহ প্রত্যেকে যারা আছেন, আমার মনে হয় এটা সবার মিলিত একটা টিম এফোর্ট, তাতে কেষ্টদারও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। 2024-এর আগে বিজেপি ভেবেছিল যে ইডি সিবিআই জেলে বন্দি করে রাখলে বীরভূম দখল করা যাবে, কিন্তু বীরভূমের মানুষ তারা দুটো লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতিয়ে প্রমাণ করেছে অনুব্রত মণ্ডলকে যত আঘাত করবে বীরভূমের মানুষ তত দৃঢ়ভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। তবে বীরভূমে কিন্তু বিচ্ছিন্ন ছবি নয়। আজ রোববার ছুটির দিন, পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকা বিজয় সম্মেলনীতে শহরের অধিকাংশ নেতাকর্মী গড় হাজির থাকলেন। দলের যুব, মহিলা, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি সহ একাধিক শাখা সংগঠনের কর্মীরা আমন্ত্রিত ছিলেন, কিন্তু ইন্ডোর স্টেডিয়ামের অধিকাংশ চেয়ার আজ ফাঁকাই থেকে গেল। হাজির বলতে গুটি কয়েক কাউন্সিলর, জেলার একজন সহসভাপতি, বাগমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো। ছবিতে দেখতেই পাচ্ছেন। প্রশ্ন উঠছে, তাহলে এই ছবি দেখে পরিবর্তন হচ্ছে কি? অসম্মানে কি কর্মীরা বসে যাচ্ছেন? বিজয় সম্মেলনীতে দলের এই চেহারা দেখে হতাশ তৃণমূলের পুরুলিয়া শহর সভাপতি প্রদীপ দাগা। তিনি বললেন, পদ থেকে তিনি সরে দাঁড়াতে চান। আমার থেকে কর্মীরা খুশি নেই। আমি তো বারবার বলেছি দলকে যে আমাকে আপনারা এই যে রেজাল্ট খারাপ হয়েছে তারও দায় স্বীকার করেছি, এখনও আমি দায় স্বীকার করছি যে ব্যর্থতা আমার। দেখুন, আমি সবাইকে নিয়ে চলতে চাই, হয়তো অনেক লোক, অনেক কাউন্সিলর, অনেক আমাদের সংগঠন লোক সেটা পছন্দ করছেন না। এই অভিমানের সুর কি দলের কোন দল গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকট করছে না? বিজয় সম্মেলনের মঞ্চেও মনে করিয়ে দিতে হচ্ছে যে লড়াইটা বিজেপি সিপিএম এর সঙ্গে। এই কোন দলের জেরেই কি গত লোকসভা ভোটে শহরের 23টি ওয়ার্ডের মধ্যে 21টিতেই তৃণমূল পিছিয়ে পড়েছিল? আমাদের শত্রু তো বিজেপি, আমাদের শত্রু তো সিপিএম। লড়াই তো আমাদের তাদের সঙ্গে, আমরা তাদের সঙ্গে লড়াই না করে আমরা নিজেদের ভিতরে লড়াই করে আমরা একে অপরকে হারাবো, কিংবা ও আছে বলে আমি যাবো না, এইটা করলে চলবে না। অনেক সময় কর্মীরা সম্মান পায় না, কিন্তু আমরা যারা নেতৃত্বে থাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান যে প্রতিটি কর্মী যেন মর্যাদা পায়, তার জন্যই তো সম্মেলন। এগুলো দলের যে দুর্বলতাগুলো থাকে সেগুলো কাটিয়ে তোলার জন্যই আমরা কর্মীদের নিয়ে একসাথে বসে আবার সেগুলো কেটে যায়। দেখুন, আমি তো বলবো যে দলের যেখানে ক্ষতি হচ্ছে আমার থাকতে, দলের ক্ষতি তো আমি তো বলছি দলকে যে অন্য যোগ্য ব্যক্তি যারা এই সভাগুলো ভরতে পারবেন তাদের মতো লোককে আনুন না।